বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন দ্বিতীয় ঢেউ আমাদের মাঝে আঘাত হেনেছে। আশা করি তোমরা সবাই এই করোনাকালীন সময়ে ভালো আছো এবং সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের দৈনন্দিন কাজকর্ম তোমরা চালিয়ে যাচ্ছ এবং পাশাপাশি তোমরা তোমাদের লেখাপড়ায় আশা করি মনোনিবেশ করেছো এবং আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে আজকের ৪৪তম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী মোহাম্মদ আজিজুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকের ক্লাসটা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় ভারতীয় মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস শিরোনামে এবং বিএসএস পাস দ্বিতীয় বর্ষ চতুর্থ পত্র ভারতীয় মুসলমানদের ইতিহাস ১৫২৬ থেকে ১৮৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো শেরশাহ ১৫৪০ থেকে ১৫৪৫ পার্ট ৪, অর্থাৎ চতুর্থ পার্টের আলোচনা এবং চতুর্থ এবং শেষ পার্টের আলোচনা শেরশাহের ইতিহাস, যেটা মুঘল সাম্রাজ্যের ইতিহাসের একটি অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা শেরশাহের সংস্কার, বিভিন্ন সংস্কারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তার রাষ্ট্রীয় আয়ের উৎস, তার রাজস্ব সংস্কার, মুদ্রা সংস্কার, সামরিক সংস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে তার অবদান ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব শেরশাহর চরিত্র কৃতিত্ব নিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা শুরু করি আজকের ক্লাস। শেরশাহের চরিত্র যদি আমরা দেখি, বলা হচ্ছে সুরবংশীয় আফগান নেতা ফরিদ, তিনি পরবর্তীতে শেরশাহ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি একজন অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। বলা হচ্ছে পরিশ্রমী, উচ্চাভিলাষী, চারিত্রিক গুণাবলী সম্পন্ন, রাজকর্মচারী জনগণের উপর তার অসীম প্রভাব ছিল। তিনি স্বীয় ধর্মের প্রতি যেমন নিষ্ঠাবান ছিলেন এবং পরধর্মের প্রতি ছিলেন তিনি উদার, অর্থাৎ সাম্রাজ্যের যে বিভিন্ন ধর্মের লোকদের তিনি সমান যোগ্য নাগরিক হিসেবে, সমান নাগরিক হিসেবে তিনি দেখতেন, তাদের মধ্যে তিনি কোনো বৈষম্য করতেন না। বলা হচ্ছে তিনি নিয়মিত নামাজ পড়তেন, পবিত্র কোরআন শরীফ তিনি পাঠ করতেন। ধর্ম প্রতিষ্ঠান ও ধর্মপ্রাণ ব্যক্তিদের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল এবং বলা হচ্ছে তিনি ভোগ বিলাস বা অন্যান্য শিথিলতায় তিনি কখনো সময় অপচয় করেননি। বলা হচ্ছে মদ খাওয়া, ব্যভিচার তিনি নিজে ঘৃণা করতেন এবং অসামাজিক কার্যের বিরুদ্ধে তিনি কঠোর নিয়মবিধি প্রণয়ন করেছিলেন। এগুলো ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। এছাড়াও জনগণ এবং প্রজাদের প্রতি তিনি ছিলেন অসীম দরদী। তাদের সুখ দুঃখ এবং অভাব অভিযোগ তিনি নিজে শুনতেন এবং সেগুলো অনুযায়ী তিনি ব্যবস্থা নিতেন। রাষ্ট্র প্রজার কল্যাণে যে শাসকের কর্তব্য তিনি কখনো বিস্মৃত হননি। বলা হচ্ছে তিনি আদর্শের প্রতি নিষ্ঠা এবং সকলের প্রতি তিনি কর্তব্য পরায়ণ ছিলেন এবং তিনি ছিলেন প্রজা বাৎসল্য। হিন্দু মুসলিমদের মধ্যে তিনি কোনো বিভেদ বৈষম্য তৈরি করেননি। এ কারণে তিনি ইতিহাসে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বিবেচিত। শেরশাহের কৃতিত্বগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব তিনি একজন সুশাসক ছিলেন, অভিজ্ঞ সেনাপতি ছিলেন এবং দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। ঐতিহাসিক উইলিয়াম এরিস্কিন তার সম্পর্কে বলছেন, শেরশাহ নগণ্য জায়গিরদারের পথ প্রতি স্বীয় মেধা ও শক্তি বলে দিল্লির সিংহাসনে তিনি অধিষ্ঠিত হয়ে বহু তাৎপর্যপূর্ণ কার্য দ্বারা নিজেকে উক্ত সিংহাসনের সম্পূর্ণ উপযুক্ত প্রমাণ করেন। তিনি ভারতবর্ষের অন্য যে কোনো নৃপতি অপেক্ষা ছিলেন শ্রেষ্ঠ।
জনগণের প্রতিপালক এবং আইনদাতা হিসেবে একমাত্র আকবর ছাড়া আর কেউ তার সমকক্ষ ছিল না। এভাবে ঐতিহাসিক উইলিয়াম শীর্ষাকে বিশ্লেষণ করেছেন। যোদ্ধা এবং সেনাপতি হিসেবে বলা হচ্ছে তিনি অত্যন্ত কৃতিত্বের দাবিদার ছিলেন। তিনি নিজে সৈনিক হিসেবে অনেক যুদ্ধ তিনি পরিচালনা করেন। অসীম সাহস, কর্মঠ, দৃঢ় প্রতিজ্ঞ এবং অসাধারণ ধৈর্যশীল ছিলেন তিনি। নেতৃত্বের সম্মানের শক্তি তার ছিল সবচেয়ে একটা বড় গুণ। সৈনিকদের আনুগত্যে এ কারণে তিনি লাভ করেছিলেন। সেনাপতি হিসেবে তিনি অনেক যুদ্ধে বীরত্বের পরিচয় দিয়েছিলেন। বলা হচ্ছে বঙ্গদেশ, মালব, বুন্দেলখণ্ড ও রাজপুতানায় অভিযান তার সামরিক প্রতিভার শ্রেষ্ঠ পরিচয়। যুদ্ধ জয়ে তিনি বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছেন। ডক্টর কানুঙ্গো তার সম্পর্কে বলছেন, প্রশাসনিক ও সামরিক দক্ষতায় তিনি ছিলেন আফগানদের মধ্যে সর্বাপেক্ষা বড় প্রতিভা। শাসক হিসেবে যদি আমরা দেখি, সম্রাট শের শাহের যে কৃতিত্বগুলো বলা হচ্ছে, মুঘল সম্রাট আকবরের পথ প্রদর্শক ছিলেন একজন শাসক হিসেবে শের শাহ। তিনি ভারতের প্রাচীন ও মধ্যযুগীয় শাসন প্রণালীর শ্রেষ্ঠ নীতিগুলো গ্রহণ করে স্বীয় প্রতিভা দক্ষতার সাহায্যে তিনি কি করেন, একটি আধুনিক যুক্তিসঙ্গত শাসন ব্যবস্থা তিনি গড়ে তোলেন। পাশাপাশি বলা হচ্ছে সাম্রাজ্যের সংহতি বিধান ও শক্তিশালী কেন্দ্রীয় শাসন নিশ্চিত করেন তিনি। এছাড়াও তিনি সামন্ত প্রথা এবং জায়গিরদারি প্রথা তিনি বিলোপ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন সম্রাট সামন্ত প্রথা বা জায়গিরদারি প্রথা তিনি বিলোপ করেছিলেন? উত্তর হবে কি শের শাহ। এছাড়াও তিনি রাজস্ব নীতি, যেমন তার রাজস্ব নীতি ছিল বিজ্ঞানসম্মত তেমন জনকল্যাণকর। জমির উর্বরতার ভিত্তিতে তিনি কি করেছিলেন, রাজস্ব নির্ধারণ করেছিলেন। এর মধ্যে আমরা জেনেছি প্রজাবর্গের মৌলিক কতগুলো অধিকার স্বীকার করে তিনি রাজস্ব ব্যবস্থার উৎকর্ষ সাধন করেন। বলা হচ্ছে পরবর্তীকালে মহান মুঘল সম্রাট আকবর তার ভূমি রাজস্ব নীতি অনুসরণ করেছিলেন শের শাহের। রাজনীতিজ্ঞ হিসেবে যদি বলা হয়, ঐতিহাসিক ডট বলছেন, শের শাহ সর্বপ্রথম জনগণের সদিচ্ছা ও সহযোগিতার উপর ভিত্তি করে ভারতে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে প্রয়াস পেয়েছিলেন সম্রাট শের শাহ। এবং বলা হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে তিনি কোনরূপ বৈষম্য বা পক্ষপাত তিনি করেননি। জাতি ধর্ম নির্বিশেষে বহুযোগ্য ব্যক্তি তার শাসনামলে দায়িত্বপূর্ণ পদে বহাল ছিলেন। ঐতিহাসিক ডক্টর কানুঙ্গো বলছেন, শের শাহ ভারতে আদর্শ নরপতি হিসেবে বিরাজমান ছিলেন। জাতি গঠনকারী হিসেবে ঐতিহাসিক কেন বলছেন, the whole of brief administration was based on the principle of union, অর্থাৎ তার স্বল্পকালীন শাসন ব্যবস্থার মূলনীতি ছিল ঐক্য এবং সৌহার্দ্য। সম্রাট শের শাহের বলা হচ্ছে তিনি বিভিন্ন মতবাদের লোকদের একত্রিত করে তিনি একটি ভারতীয় জাতি গঠনের চেষ্টা করেছিলেন। তিনি দেশকে একটি সুন্দর, সুষ্ঠু এবং ন্যায়বান সরকার প্রদান করেছিলেন সম্রাট শের শাহ, যাদের জন্য তিনি সব ধরনের সুযোগ সুবিধা এবং নিরাপত্তার ব্যবস্থা তিনি করেছিলেন। জনহিতকর কার্যাবলী, জনকল্যাণমূলক কার্যাবলী আমরা যদি দেখি, শের শাহের সময়ে বলা হচ্ছে তিনি জনগণকে নির্যাতনমূলক সব ধরনের কর থেকে অব্যাহতি দিয়েছিলেন। যুদ্ধকালীন অর্থনৈতিক উন্নতি সাধনের উদ্দেশ্যে তিনি শিল্প, বাণিজ্য প্রভৃতিতে উৎসাহ দান করেছিলেন। এত উদ্দেশ্যে তিনি কি করেছিলেন, আন্তঃপ্রাদেশিক শুল্ক তিনি উঠিয়ে দিয়েছিলেন, যেটা আমরা ইতিমধ্যেই জেনেছি। এবং রাস্তাঘাট নির্মাণ করে তিনি আধুনিক অর্থনৈতিক জ্ঞানের পরিচয় গ্রহণ করেছিলেন, যার ফলে তার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে আমরা জানি সে সময় ব্যবসা বাণিজ্য বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। তার আমলে নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আজও তার কীর্তির সাক্ষ্য বহন করে। ঘোড়ার ডাক ব্যবস্থার প্রবর্তন, পুলিশ ব্যবস্থার সংগঠন, সামরিক বাহিনীর উন্নতি, বিচার ব্যবস্থা, এভাবে যে সরাইখানা নির্মাণ, লঙ্গরখানা নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে, অর্থাৎ প্রশাসনিক এমন কোন দিক ছিল না যে দিকটিতে সম্রাট শের শাহ তিনি সংস্কার করেননি। হিসেবে বলা হচ্ছে শের শাহের পরে একমাত্র সম্রাট আকবরই এতগুলো বিষয় প্রশাসনিক বিষয়ে সংস্কার সাধনে সক্ষম হয়েছিলেন। ইতিহাসে শের শাহের স্থান যদি বলা হয়, শাসন ব্যবস্থায় শের শাহের যোগ্যতা, দক্ষতা, বিচক্ষণতা, কল্যাণকামিতা প্রচেষ্টা ইতিহাসে তাকে অমরত্ব দান করেছে। তার
অক্লান্ত কর্মনিষ্ঠা, শাসনতান্ত্রিক সংস্কার, ধর্মীয় উদারতা, ন্যায় বিচার, স্থাপত্য, শিল্পাধারক ইত্যাদি বিষয়ে তাকে ভারতীয় ইতিহাসের শ্রেষ্ঠ নৃপতিদের অন্যতম করে তুলেছিল। বলা হচ্ছে রাষ্ট্র প্রজা কল্যাণের উপর দৃষ্টি রেখে তিনি শাসন কার্য পরিচালনা করতেন এবং রাজ্যের যে কোনো ব্যাপারে তিনি নিজে পর্যবেক্ষণ করতেন। বলা হচ্ছে ধর্মজ্ঞানী, ধর্মানুষ্ঠান, দরিদ্র পর্যায়ে যাতে সাহায্য হতে বঞ্চিত না হয় তিনি সেদিকে সবসময় খেয়াল রাখতেন। মধ্যযুগে ভারতবর্ষের রাজনৈতিক মঞ্চে তিনি আবির্ভূত হয়েছিলেন সত্য, কিন্তু শাসন কার্য ও রাষ্ট্রীয় রীতিনীতিতে তিনি যে মেধার বিচক্ষণতা দেখেছিলেন কোন সরকারই, এমনকি পরবর্তীতে বলা হচ্ছে ব্রিটিশ সরকারও তা দেখাতে পারেনি। অর্থাৎ শেরশাহ একজন যোগ্য শাসক হিসেবে ভারতীয় ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। তার শাসন সংস্কারগুলো পরবর্তীতে সম্রাট আকবর থেকে শুরু করে ব্রিটিশরাও সেগুলো অনুসরণ করেছিল। তিনি অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের ভারসাম্য রক্ষা করেছিলেন। সর্বভারতীয় জাতি গঠনে তার দূরদর্শিতা তাকে অমর করে রেখেছে। বলা হচ্ছে ডক্টর ঈশ্বরী প্রসাদ শেরশাহ সম্পর্কে বলছেন, ইতিহাসের শেরশাহ একটি উচ্চ স্থানের অধিকারী, রাজনৈতিক সংস্কার ও ধর্মীয় সহিষ্ণুতার নীতির প্রবর্তন করে তিনি নিজের অজান্তেই আকবরের শ্রেষ্ঠত্বের ভিত্তি স্থাপন করেন। ঐতিহাসিক ডক্টর ভি.এ. স্মিথ বলেন, if Sher had been spared, he would have established his dynasty and the great Mughals would not have appeared on the stage of history. অর্থাৎ বলা হচ্ছে শেরশাহ যদি আরো কিছুকাল বেঁচে থাকতেন তাহলে তিনি তার বংশকে সুপ্রতিষ্ঠিত করতে পারতেন এবং ইতিহাসের পাতায় মুঘল সম্রাটগণের আর আবির্ভাব করতো না। অর্থাৎ হয়তো সম্রাট হুমায়ুন পরবর্তীতে আর ক্ষমতায় নাও আসতে পারতেন, শেরশাহ আরো কিছুদিন বেঁচে থাকতেন। এভাবে শেরশাহের কৃতিত্বগুলো ব্যাখ্যা করা হয়। শেরশাহর মৃত্যুর পরে বলা হচ্ছে তার উত্তরাধিকারীগণ তার দ্বিতীয় পুত্র 1545 খ্রিস্টাব্দে জালাল খান ইসলাম শাহ উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন। ইতিহাসে তিনি সলিম শাহ নামেও পরিচিত। তিনি একজন বুদ্ধিমান, সাহসী ও দৃঢ় চরিত্রের অধিকারী ছিলেন, কিন্তু অভিজাতগণের প্রতি তার নীতির ফলে তিনি সাম্রাজ্যের রাষ্ট্রদ্রোহ ও বিপ্লবের বীজ বপন করেছিলেন। 9 বছর রাজত্ব করার পর তিনি 1554 খ্রিস্টাব্দে মারা যান। এরপরে তার পুত্র ফিরোজ সিংহাসন অধিষ্ঠিত হন, কিন্তু তার চাচা মোহাম্মদ আদিল শাহ তাকে হত্যা করে সিংহাসন অধিকার করে নেন। অতঃপর ইব্রাহিম সুর নামে একজন বিদ্রোহী আমির আগ্রা ও দিল্লি অধিকার করে নিলে আদিল শাহ চুনারে পলায়ন করেন। সিকান্দার শাহ নামে অন্য একজন আমির ইব্রাহিমকে তাড়িয়ে দিয়ে আগ্রা ও দিল্লি অধিকার করেন। এভাবে সম্রাট শেরশাহের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার সুযোগে সম্রাট হুমায়ুন ধৃতরাজ্য পুনরুদ্ধার করতে সচেষ্ট হন। শেষে 1555 খ্রিস্টাব্দে সিকান্দার শাহকে পরাজিত করে সম্রাট হুমায়ুন দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেছিলেন। এভাবে 15 বছর রাজত্ব করার পর সুরবংশের পরিসমাপ্তি ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শেরশাহের ইতিহাসের উপর শেষ ক্লাসটি আমরা দেখলাম, যেখানে আমরা দেখতে পাই শক্তিশালী মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে সম্রাট শেরশাহ দীর্ঘ 15 বছর তিনি মুঘলদের কাছ থেকে সাম্রাজ্য ছিনিয়ে নিয়েছিলেন এবং তিনি খুব সুন্দরভাবে বিভিন্ন প্রশাসনিক সংস্কারের মাধ্যমে তিনি তার রাজ্য পরিচালনা করেছিলেন এবং একজন সংস্কারক হিসেবে, প্রশাসনিক সংস্কারক হিসেবে সম্রাট শেরশাহ ইতিহাসে আজও বিখ্যাত হয়ে আছেন তার সংস্কারগুলোর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিগুলো ভালোভাবে চালিয়ে নিয়ে যাবে এবং তোমরা করোনাকালীন সময়ে নিজেদের এবং নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।